স্বাগতম তানভীর ভৌতিক স্টুডিওতে। এখানে প্রতিটা শব্দ, প্রতিটা নিঃশ্বাস অদৃশ্য কারো উপস্থিতি জানিয়ে দেয়। গল্প নয়, এ যেন অন্ধকারের সত্যি। চোখের পলক ফেলবেন না, কারণ কে কখন সামনে এসে দাঁড়াবে তা কিন্তু কেউ বলতে পারে না। আজ আপনার জন্য থাকছে সৈয়দ মুস্তফা সিরাজের লেখা হরির হোটেল। রাত তখন 10:30। কলকাতার হাওড়া স্টেশন থেকে বেরোতেই যে অস্বস্তিটা বুকের মধ্যে টের পেলুম, সেটা কেমন যেন অচেনা, চাপা একটা ভয়। সারা দিনের ধকল, যাত্রা আর সেই ভিড়ের ধাক্কাধাক্কি মাথাটা ঝিমঝিম করাচ্ছিল। স্টেশনের বাইরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই টের পেলুম রাস্তাটা অস্বাভাবিক নীরব। শহর কলকাতা, অথচ এভাবে নির্জন কখনোই থাকে না। বাঁদিকে যে গলিটা যায় ওটা ধরেই আমার লজে ফিরতে হবে, কিন্তু পেটে টান ধরছে ভীষণ। সন্ধ্যায় কিছুই খাওয়া হয়নি। মনে পড়তেই হঠাৎ চোখে পড়ল গলির শেষে একটা ছোট দোকান। কাঠের বোর্ডে লেখা হরির হোটেল, রাতভর খোলা। নামটা শুনে চমকে গেলুম। এই গলিতে তো আগে কখনো কোনো হোটেল দেখিনি। গলির দিকে কয়েক পা এগোতেই অদ্ভুত একটা গন্ধ নাকে এলো। পোড়া ঘি, পেঁয়াজ, রসুন, আর তার সঙ্গে যেন দম বন্ধ করা পুরনো দেওয়ালের স্যাঁতস্যাঁতে গন্ধ। হোটেলের সামনে পৌঁছে দেখি একটিমাত্র লাইট ঝাপসা হয়ে জ্বলছে। ভিতরে একজন লোক দাঁড়িয়ে, একা। চেহারাটা শুকনো, চোখ দুটো অস্বাভাবিক লাল, ঠোঁটে অদ্ভুত এক হাসি। বসুন বাবু, ভাত সব গরম আছে। লোকটা এমনভাবে বলল যেন আগেই আমাকে আসতে দেখেছিল। আমি চমকে গেলুম। কথা না বাড়িয়ে কাঠের বেঞ্চে বসে পড়লাম। লোকটা, সম্ভবত হরি, এক থালা ভাত, ডাল আর মাংস এনে সামনে রাখল। কিন্তু খাওয়া শুরু করতেই আমার হাত কাঁপতে লাগল। মাংসের টুকরোগুলো গরম, কিন্তু কেমন যেন নরম আর চটচটে। মনে হলো এগুলো কোনো প্রাণীর মাংস নয়, যেন মানুষের হাতের। আমি শিউরে উঠলাম, থালা সরিয়ে উঠে দাঁড়াতে যাচ্ছিলাম। এমন সময় হরি ফিসফিস করে বলল, খেয়ে যান বাবু, না হলে ওরা রাগ করবে। ওরা কারা? আমি জিজ্ঞেস করতেই হরি থমকে গেল। তারপর ধীরে ধীরে আঙুল তুলে দেখালো হোটেলের অন্ধকার কোণায়। আমি তাকিয়ে এক নিঃশ্বাসে রক্ত হিম হয়ে গেল। অন্ধকারে দাঁড়িয়ে আছে 3টি ছায়ামূর্তি, মানুষের মতো, কিন্তু মুখ নেই। শুধু ধোঁয়ার মতো কালো ফাঁকা জায়গা, আর তার ভেতর থেকে ঝিরঝির করে বেরোচ্ছে ঠান্ডা বাতাস। হরি আবার ফিসফিস করে বলল, এরা আমার নিয়মিত খদ্দের বাবু। এরা আলো পছন্দ করে না, আর কেউ খেতে না এলে আমার ওপর রাগ করে। আজ আপনারই পালা। হৃৎপিণ্ড যেন গলা পর্যন্ত উঠে এলো। পেছনের দরজা খোলা, দৌড়ে পালাবো, কিন্তু হরি শ্যাওলা পড়া হাতটা এগিয়ে বলল, খেতে না খেলে যাবে না বাবু, ওরা পেছন থেকে ধরে ফেলবে। ছায়াগুলো নড়ল একসঙ্গে আমার দিকে এগিয়ে। আমি আর কিছু ভাবিনি, থালাটা উল্টে দিয়ে দৌড়ে বেরিয়ে পড়লাম। গলিটা অন্ধকারে ডুবেছিল। কেবল পেছন থেকে শুনতে পাচ্ছিলাম, বাবু ফিরে আসুন, আপনার খাবারটা অর্ধেক পড়েছে। আর তারপর ছায়াগুলোর শ্বাসের শব্দ, ফুস ফুস। লজে পৌঁছে দরজা বন্ধ করে হাঁপাতে থাকলাম। জানলার ভাগ দিয়ে বাইরে তাকাতেই দেখলাম হরির হোটেল গলিটার শেষে নেই, একদমই নেই, যেন কখনো ছিলই না। শুধু একটা জিনিস পরে খেয়াল করলাম, আমার জামার কলারে কাদা আর ছাই লেগে আছে, যেন কেউ অন্ধকার থেকে আমাকে ধরতে গিয়েছিল। সেই রাতের পর থেকে আমি আর কখনো রাতের কলকাতায় নতুন কোনো হোটেল দেখলে ভিতরে ঢুকি না। হরির হোটেল থেকে পালিয়ে আসার পর প্রায় পুরো রাতটাই আমি জেগে কাটালুম।
জানালার বাইরে গলি অন্ধকারে ডুবে, কিন্তু আমার মনে হচ্ছিল ওই অন্ধকারের ভেতর কেউ হাঁটছে, খুব ধীরে, খুব নিঃশব্দে। ভোরের আলো ফুটতেই কিছুটা সাহস পেলুম। নিজেকে বোঝালুম রাতে ক্লান্তি, ক্ষুধা, ভয় সব মিলেই আমার মস্তিষ্ক হয়তো ভুল দেখছে। কিন্তু বাথরুমে গিয়ে মুখ ধোয়ার সময় জিনিসটা দেখেই বুকটা আমার ধড়ফড় করে উঠল। আমার গলার ডান পাশে 3টে লম্বা কালো দাগ, যেন কেউ নখ দিয়ে টেনে দিয়েছে, কিন্তু চামড়ায় কোনো কাটা নেই, শুধু দাগ, গা ছমছমে ঠান্ডা কালো দাগ। আমি আয়নার দিকে তাকিয়ে বললাম, কিছু না, স্বপ্ন, সবই স্বপ্ন। মুখ ধুয়ে ঘর থেকে বেরোতেই লজের ম্যানেজার তপনদা সামনে এসে দাঁড়ালো। কি বলছেন তপনদা? আমি তো গত রাতেই... না স্যার, আপনি তো সারা রাত ঘরে ছিলেন। আপনার রুমের দরজায় আলো জ্বলছিল, দুবার নকও দিয়েছি, কিন্তু আপনি খোলেননি। আমার শরীরে কাঁপুনি চলে গেল। আমি তো বেরিয়েছিলাম, স্টেশন থেকেও সরাসরি এসেছিলাম না, হরির হোটেলে গিয়েছিলাম। আমি তপনদার চোখে চোখ রাখতে পারলাম না। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছিলাম, তখনই সামনে দাঁড়িয়ে থাকা এক ভিখিরি কাঁপা গলায় বলল, বাবু। আমি থেমে তাকালাম। কাল রাতে ওই গলিতে যেই দোকানে ঢুকছিলেন, সেখানে যাওয়া ঠিক না। আমি হতবাক। লোকটাকে তো কখনো দেখিনি, সে কি করে জানলো আমি কোথায় গেছি? ভিখিরি কাঁপা কাঁপা গলায় আবার বলল, ওই জায়গাটা 40 বছর ধরে খালি, সেখানে হোটেল হয় না বাবু, ওখানে শুধু ওরাই থাকে। আমি মাটির ওপর দাঁড়িয়েও যেন তলিয়ে যেতে লাগলাম, মুখ শুকিয়ে কাঠ। ওরা? ভিখিরি উঠে দাঁড়িয়ে আমার কান ঘেঁষে বলল, ওরা আগুনে মারা গিয়েছিল বাবু, হরি সহ 3 জন, রান্নার দম বন্ধ হয়ে। তারপর থেকে রাতের ক্ষুধা মেটাতে সবাইকে ডাকে। আমি স্তব্ধ। ভিখিরি আবার বলল, কাল রাতে আপনার গায়ে যে ছায়া লেগেছে, সেটা এখনো ছাড়েনি। আজ সন্ধ্যের আগে আর ওই পথ দিয়ে যাবেন না বাবু। আমার বুকটা ভারী হয়ে গেল, কারণ আমি জানতাম আজ সন্ধ্যায় আবার সেই দিক দিয়েই যেতে হবে ট্রেন ধরার জন্য। আর একটা কথা আমি বুঝলাম, তারা এখন আমাকে দেখেছে, আমার গন্ধ পেয়েছে। শুধু খাবারের নয়, আমার ভয়, আমার দৌড়ানোর শব্দ, সব। ভিখারি চলে যাওয়ার আগে শুধু একটা কথাই বলল, যা আমার মেরুদণ্ড ঠান্ডা করে দিল, বাবু, ওরা প্রথমবার কাউকে ডাকলে দ্বিতীয় রাতে ছাড়ে না। ভিখিরির কথাটা মাথায় ঝাঁকুনি মেরে আঘাত করেছিল। দ্বিতীয় রাতে ওরা কাউকে ছাড়ে না। সারাদিন অদ্ভুত অস্থিরতায় কাটল। লজের ঘরের জানালা দিয়ে যখনই গলির দিকে তাকাতাম, মনে হতো অন্ধকারের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে। চোখে পড়ছে না, কিন্তু উপস্থিতি আছে। বিকেল একটু নামতেই ঘরের ভেতর আলো কমে গেল। আমি টেবিল ল্যাম্প জ্বালালুম, কিন্তু তাতে অদ্ভুত এক ঘটনা ঘটল। বাতি জ্বালতেই আলোটা টিমটিম করে নিভে গেল। আমি আবার সুইচ টিপলুম, আলো জ্বলে উঠল, কিন্তু তার মাঝেই যেন দেয়ালের কোণায় একটা ছায়া নড়ল। আমি চোখ কচলালাম, ওখানে কেউ নেই, তবুও মনে হলো কেউ শ্বাস নিচ্ছে। পেটের ভেতর শীতল একটা ঢেউ নেমে গেল। মনে পড়ল হরির হোটেলের সেই ছায়ার শ্বাস। ফুস ফুস। আমি নিজেকে বললাম, না, আজ রাতে বেরোবো না। ট্রেন মিস যাক, কিন্তু ওই গলির দিকে নয়। যেন আমার কথা শুনেই ঘরের দরজায় ঠক ঠক শব্দ হলো। ধীর, ভারী নখ।
আমি গলা শুকিয়ে ফেললাম। কে? কোনো উত্তর নেই, বরং দরজার নিচের ফাঁকটা দিয়ে ধোয়ার মতো কালো কুয়াশা ভেতরে ঢুকতে লাগলো। আমি পেছন দিকে ধীরে ধীরে সরতে সরতে মোবাইলটা হাতে নিলাম। নেটওয়ার্ক নেই, ফোন বাজে না, কল যায় না, যেন ঘরটা বাইরের দুনিয়া থেকে কেটে গেছে। দরজায় আবার নক, এবার 3 বার, ধক ধক ধক। তারপর একটা ফিসফিসে গলা, বাবু, খাওয়া হয়নি, ফিরে আসুন। আমার সারা শরীর কাঁপতে লাগলো। এটা হরির গলা, সেই ভয়ঙ্কর কর্কশ গলা যেটা আমি সেই রাতেই শুনেছিলাম। আমি জানি দরজা খুললে শেষ। আমি জানি ওদের চোখ নেই, মুখ নেই, তবু ওরা গন্ধে চিনতে পারে। ভয়, ঘাম, দৌড়, সবকিছু। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম, একটুও নড়লাম না। কিন্তু হঠাৎ দরজার নিচের ফাঁক দিয়ে একটা থ্যাতলানো হাত ঢুকতে লাগলো। কালচে কুঁচকে থাকা হাত, নখ নেই, শুধু ছায়ের মতো দাগ। হাতটা মেঝের উপর আঁচড় কাটছে। আমি পেছন দিকে হাঁটতে লাগলাম। বিছানার পাশে এসে হাতড়াতে হাতড়াতে লজের রুম ফোনটা খুঁজে পেলাম। রিসিভার তুলতেই কানে এলো, বাবু, এখানে তো আলো পছন্দ করে না। আমি রিসিভার ছুঁড়ে ফেললাম। তারপর পর্দার ওপাশে, জানলার কাঁচের ওপারে 3টে ছায়া দাঁড়িয়ে থাকতে দেখলাম। খুব কাছে, খুব নিঃশব্দে। তাদের কোনো মুখ নেই, কিন্তু যেন আমার দিকে তাকিয়ে আছে। অচিরেই দরজার নখ থেমে গেল। নীরবতা। তারপর টক টক টক। জানলার কাছে 3টে আলতো নখ। ওরা এখন জানে আমি কোথায় আছি। ওরা এখন জানাচ্ছে দ্বিতীয় রাত শুরু হয়েছে। ঘরের বাতি আবার টিমটিম করতে লাগলো। এবার পুরো ঘরই অন্ধকার হয়ে গেল। অন্ধকারের ভেতর গলা কাঁপিয়ে একটা ফিসফিসে আওয়াজ ভেসে এলো, বাবু, আজকে খেতে হবে। ঘরটা যখন সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেল, তখনই বুঝলাম এটার সাধারণ অন্ধকার নয়। এটা সেই অন্ধকার যা ছায়াদের সঙ্গে করে নিয়ে আসে। আমি নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইলাম। একটা ভুল শব্দ, একটা ভুল নড়াচড়া আজ রাতেই আমার শেষ হতে পারে। জানলার ওপাশে তখনও টক টক টক, মানে হালকা 3টে নখ, সমান দূরত্বে, সমান শক্তিতে, যেন কাউকে ডাকার সংকেত। আমি ফোনের আলোটা জ্বালানোর চেষ্টা করলাম। স্ক্রিন বারবার ফ্ল্যাশ করে নিভে যাচ্ছে। তারপর দেখলাম মোবাইলের ওপরে 3টে আঙুলের দাগ, কালো ছায়ার মতো। হঠাৎ ঘরের ভেতর একটা খুব আস্তে টানাটানি শব্দ হলো। ঘষ ঘষ ঘষ। মনে হলো যেন কেউ আসবাবপত্র সরাচ্ছে। সম্ভব নয়, আমি তো পুরো ঘরে একা। 1 সেকেন্ড পরেই বাতাস ঘন হয়ে গেল, এত ঘন যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আমি বুঝলাম তারা ঘরে ঢুকে গেছে। হঠাৎ আমার বাম কানের পাশে কেউ ফিসফিস করে বলল, বাবু, পালিয়ে কি লাভ। আমি চমকে উঠে ছিটকে সরে গেলাম। অন্ধকারের টেবিলের কোনায় হাঁটু লেগে ব্যথা পেলাম, কিন্তু ব্যথার সময় নেই। আমি দরজার দিকে দৌড়াতে যাব, ঠিক তখনই মনে পড়ল দরজার নিচ দিয়ে সেই হাত ঢুকেছিল। দরজার ওপাশে এখন নিশ্চয়ই ওরা দাঁড়িয়ে আছে। যদি দরজা খুলি, আমার মুখোমুখি 3টি মুখহীন ছায়া।
আমি ঘরের মাঝখানে দাঁড়িয়ে ধীরে ধীরে চোখ সইয়ে নেবার চেষ্টা করছিলাম, কিন্তু ঠিক তখন জানলার কাঁচে একটা দাগ দেখা গেল। আস্তে আস্তে দাগটা স্পষ্ট হতে লাগলো। মনে হলো কেউ আঙুল দিয়ে কাঁচে কিছু লিখছে। আমরা দেখছি। আমার শরীর জমে বরফ হয়ে গেল। আমি সরে যেতেই জানলা চিরিক করে ফাটতে লাগল। চাপা শব্দে কাঁচের ভেতর দিয়ে ধোঁয়ার মতো ছায়া ঢুকতে লাগল। এইবার আমি জানলাম ওরা আর ডাকে না, ওরা এখন ধরতে এসেছে। আমি ছুটে গিয়ে টেবিলের ল্যাম্প খুলে হাতে ধরে চাপ দিলাম। আলো তীব্রভাবে জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গে সেই ছায়ারা পিছিয়ে গেল। আমি ভয় আর স্বস্তির মাঝে একটা জিনিস বুঝলাম, আলো ওদের সবচেয়ে বড় শত্রু। কিন্তু ল্যাম্পের আলো বেশিক্ষণ টিকল না, বাল্ব টক করে ফেটে গেল। ঘর আবার অন্ধকার। ঠিক তখনই দরজার ওপাশে ধীর পদশব্দ শোনা গেল। ধূপ, ধূপ, ধূপ। শুধু একজন নয়, অনেকের পদশব্দ। আমি বুঝলাম আজ রাত শুধু ছায়াদের নয়, আরও কেউ এসেছে, আরও কিছু। ধোঁয়ার মতো ছায়ারা ফিসফিস করে বলল, বাবু, তৃতীয় ডাক এলে ফিরে যাওয়ার পথ আর থাকে না। হঠাৎ দরজার চাবি ঠকঠক নড়ে উঠল। কেউ বাইরে থেকে চাবি ঘোরাচ্ছে। দরজা ধীরে ধীরে খুলছে। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। প্রতিদিন এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আরও একটি গল্পে।